নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজ আমরা তোমাদের জেনারেল ম্যাথমেটিক্স এর এক্সারসাইজ 3.5 বিনিয়োগ ও মুনাফা এই বিষয়ের উপর আজ আমাদের প্রথম লেকচার। আমরা পরবর্তী লেকচারে এই বিষয়ের উপর আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত আজ আমরা শুধুমাত্র মুনাফা নিয়ে আলোচনা করব, যে মুনাফা জিনিসটা কি এবং মুনাফা কত রকম হতে পারে। চলো শুরু করা যাক মুনাফা বিষয়ক আলোচনা। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে মুনাফা দুই রকম। মুনাফা দুই রকমের হয়, একটি হচ্ছে সরল মুনাফা আর অপরটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো মুনাফা বলতে আমরা কি বুঝি? মুনাফা মানে হচ্ছে লাভ, অর্থাৎ আমরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে লাভ করি এই লাভটাকে বলা হয় মুনাফা। অথবা আমরা যে ব্যাংকে টাকা রাখি, ব্যাংকে টাকা রাখার মাধ্যমে আমাদের যে লাভ হয় এই লাভটাই হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা শব্দটির আরেকটি শব্দ হচ্ছে লাভ। তাহলে চলো দেখা যাক দুইটি মুনাফার মধ্যে কি পার্থক্য রয়েছে। মনে করো তুমি ব্যাংকে 100 টাকা রেখেছো, তারা তোমাকে প্রতি বছর 5% মুনাফা বা লাভ দিবে। তাহলে তুমি ব্যাংকে রেখেছো 100 টাকা আর তারা তোমাকে বলল যে তারা তোমাকে প্রতি বছর 5% মুনাফা বা লাভ তোমাকে দিবে তারা। তাহলে দেখা যাক সরল মুনাফার ক্ষেত্রে এই লাভটা বা মুনাফাটা কিভাবে বাড়তে থাকে, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই লাভটা বা মুনাফাটা কিভাবে বাড়তে থাকে। তাহলে আমরা প্রথমে দেখে আসি সরল মুনাফার ক্ষেত্রে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে প্রথম বছর, তাহলে প্রথম বছরে এই মুনাফাটা কি হবে? তুমি ব্যাংকে টাকা রেখেছিলে 100, তাহলে তাহলে 100 টাকার উপর তারা তোমাকে বলেছিল যে তারা তোমাকে 5% লাভ দিবে। তাহলে 100 টাকা ইন্টু 5%। আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে 5/100। 5% কে লেখা যায় 5/100। আমরা আগে শিখেছি শতকরা, আমরা আগেই শিখেছি। তাহলে আমরা এখান থেকে 100 এবং 100 কাটাকাটি করলে 5 থাকে। আমরা দেখতে পাচ্ছি সরল মুনাফার ক্ষেত্রে আমাদের লাভ থাকতেছে প্রথম বছরে 5 টাকা। তারা আমাকে 100 টাকার 5% করে লাভ দিলে 5 টাকা লাভ দিবে। তাহলে এখন দেখে আসি চক্রবৃদ্ধি মুনাফা। আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও প্রথম বছরে 100 টাকাকে 5% করলে 5 টাকায় আসে। তার মানে প্রথম বছরের জন্য সরল মুনাফার লাভ 5 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফারও একই লাভ 5 টাকা। এখন আমরা দেখার চেষ্টা করি তাহলে আমাদের লাভ মিলে আর আসল টাকা মিলে মোট কত টাকা হলো। দেখো, সববৃদ্ধি মূলধন 100 টাকা প্লাস 5 টাকা সমান 105 টাকা। অর্থাৎ 100 টাকা তুমি ব্যাংকে রেখেছিলা আর 5 টাকা তারা তোমাকে লাভ দিয়েছে। তাহলে তোমার মূল টাকা এবং লাভকৃত টাকা দুইটি টাকার যোগফল হচ্ছে 105 টাকা। তাহলে এই যে মোট টাকা, এই মোট টাকাকে বলা হচ্ছে সববৃদ্ধি মূলধন। অর্থাৎ তোমার টাকাটি বৃদ্ধি পাওয়ার পর মোট টাকা কত হলো। তোমার টাকা ছিল 100, বৃদ্ধি পেয়েছে 5 টাকা, মোট টাকা হলো 105 টাকা। এই মোট 105 টাকাকে বলা হয় সববৃদ্ধি মূলধন। অর্থাৎ তোমার টাকা বৃদ্ধি পাওয়ার পর তোমার এখন কত টাকা হলো, এটাকে বলা হচ্ছে সববৃদ্ধি মূলধন। তাহলে আমরা দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একই ব্যাপার। আপাতত প্রথম বছরের জন্য একই ব্যাপার। 100 টাকা তুমি রেখেছিলা, 5 টাকা তোমার লাভ হয়েছে, সব মিলে তুমি 105 টাকা তোমার বর্তমান টাকা। সববৃদ্ধি মূলধন 105 টাকা। এখন আমরা দেখে আসি দ্বিতীয় বছরে কেমন হতে পারে। তাহলে দ্বিতীয় বছর মুনাফা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় বছর মুনাফা, দ্বিতীয় বছর সরল মুনাফার ক্ষেত্রে আবারও সেই তোমার যে মূল টাকা 100 টাকা, 100 টাকার আবারও 5%, 100 টাকা 5% করলে 100 × 5/100, আলটিমেটলি
সেই 5 টাকা আসে। আমরা দেখতে পাচ্ছি আবারও দ্বিতীয় বছরে মুনাফা হবে 5 টাকা। প্রথম বছরেও কিন্তু 5 টাকায় মুনাফা হয়েছিল। দ্বিতীয় বছরেও মুনাফা হচ্ছে 5 টাকা। কোন ক্ষেত্রে? সরল মুনাফার ক্ষেত্রে। এবার দেখে আসি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দ্বিতীয় বছর কেমন হয়। দেখো সবাই, দ্বিতীয় বছর কিন্তু মুনাফাটা 105 ইন্টু 5%, অর্থাৎ সরল মুনাফার ক্ষেত্রে এখানে ছিল 100 ইন্টু 5%, আগেও ছিল 100 ইন্টু 5%, আবার দ্বিতীয় বছরেও 100 ইন্টু 5%। কিন্তু চক্রবৃদ্ধিতে প্রথমে ছিল 100 ইন্টু 5%, দ্বিতীয় বছরে 105 ইন্টু 5%। এই কথার অর্থ হচ্ছে যে তোমার প্রথম বছরে বৃদ্ধি পাওয়ার পর যে টাকাটা হয়েছিল 105 টাকা, এই 105 টাকার উপরে 5% করা হবে। অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত যে টাকাটা, সর্বশেষ টাকা, এই সর্বশেষ টাকার 5% করা হবে। কিন্তু সরল মুনাফাতে সর্বশেষ টাকার উপর করা হয় না। সরল মুনাফার ক্ষেত্রে তুমি যে টাকাটি প্রথমে রেখেছিলে 100 টাকা, ওই 100 টাকার উপরেই প্রথম বছরও 5%, আবারও ওই 100 টাকার উপরেই দ্বিতীয় বছরও 5%। চক্রবৃদ্ধিতে প্রথম বছরে 100 টাকার উপর 5%, দ্বিতীয় বছরে কিন্তু তোমার যে বৃদ্ধিপ্রাপ্ত টাকাটা হলো 105 টাকা, এই বৃদ্ধিপ্রাপ্ত টাকার 5%, 105 টাকার 5%। আমরা সবাই দেখতে পাচ্ছি 105 ইন্টু 5/100, আলটিমেটলি কাটাকাটি করলে 5.25 টাকা। সুতরাং প্রথম বছরে তোমার লাভ ছিল মাত্র 5 টাকা, কিন্তু চক্রবৃদ্ধিতে দ্বিতীয় বছরে এই লাভটি বেড়ে হলো 5.25 টাকা। আমরা দেখতে পাচ্ছি সরল মুনাফার ক্ষেত্রে প্রথম বছরেও লাভ 5 টাকা, দ্বিতীয় বছরেও লাভ 5 টাকা, কোনো পরিবর্তন হলো না। তার কারণটা আমরা আগেই জানি, সরল মুনাফার ক্ষেত্রে পার্সেন্টেজ করা হয় আসল টাকার উপরে, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে পার্সেন্টেজ করা হয় বৃদ্ধিপ্রাপ্ত টাকার উপরে। বৃদ্ধি পেয়ে যে টাকাটি হয় ওই টাকার উপরে পার্সেন্টেজ করা হয় পরবর্তী বছর। এই কারণে আমাদের লাভটা বেড়ে যায়। শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মূল পার্থক্যটা। তাহলে আমরা দেখে আসি দ্বিতীয় বছরে আমাদের সববৃদ্ধি মূলধন কত হবে। আমরা দেখতে পাচ্ছি সববৃদ্ধি মূলধন আমাদের প্রথম বছরে 105 টাকা হয়েছিল এবং আমাদের বৃদ্ধি পেয়েছে আরো 5 টাকা। তাহলে প্রথম বছরে 105 টাকা এবং বৃদ্ধি পেয়েছে আরো 5 টাকা, মোট টাকা হলো 110 টাকা। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সববৃদ্ধি মূলধন প্রথম বছরে টাকা ছিল 105 টাকা, কিন্তু দ্বিতীয় বছরে আমার বৃদ্ধিপ্রাপ্ত টাকা 5.25। তাহলে প্রথম বছরের টাকার সাথে বৃদ্ধিপ্রাপ্ত টাকা যোগ হবে, বৃদ্ধিপ্রাপ্ত টাকা যোগ হলো, যোগ হয়ে মোট টাকা হলো 110.25 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সববৃদ্ধি মূলধন কিন্তু একটু বেশি, আর সরল মুনাফার ক্ষেত্রে সববৃদ্ধি মূলধন একটু কম। তাহলে শিক্ষার্থীরা, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারলাম যে আসলে এদের মধ্যে মূল পার্থক্যটা কি। ওকে শিক্ষার্থীরা, তোমাদের কাছে এখন কোশ্চেন হচ্ছে যে তৃতীয় বছরে সরল মুনাফার ক্ষেত্রে কত লাভ হবে বা কত মুনাফা হবে, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও তৃতীয় বছরে কত মুনাফা হবে। তাহলে তোমরা এই দুইটা কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করো। যে আমি আবারও বলতেছি, তৃতীয় বছরে সরল মুনাফার ক্ষেত্রে কত লাভ হবে, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও তৃতীয় বছরে কত লাভ হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা চিন্তা করতেছো। তাহলে এখন এই বিষয়ে একটু কথা বলা যাক। সবাই দেখো, তৃতীয় বছরে মুনাফা, সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে তৃতীয় বছরে যে মুনাফাটা হবে সেটা হচ্ছে আবারও ওই 100 টাকার 5%। তার মানে হচ্ছে প্রথম বছরও 100 টাকার 5%, দ্বিতীয় বছরও 100 টাকার 5%, তৃতীয় বছরও ওই 100 টাকারই 5%। তার মানে তুমি যে টাকাটা প্রথমে রেখেছিলে 100 টাকা, প্রতি বছরেই ওই 100 টাকার উপরে 5% করে হবে। তাহলে তৃতীয় বছরও আবারও সেই 5 টাকায় বৃদ্ধি পেল সরল মুনাফার ক্ষেত্রে। তার মানে সরল মুনাফার ক্ষেত্রে
প্রতি বছরই পার্সেন্টেজটা হবে আসল টাকার উপরে, 100 টাকা আসল টাকা যা তুমি রেখেছিলা। তাহলে শিক্ষার্থীরা, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তৃতীয় বছরে মুনাফা কেমন হবে? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তৃতীয় বছরে মুনাফাটি হবে এই যে সববৃদ্ধি মূল 110.25 টাকা, এই টাকার উপরে পার্সেন্টেজ হবে। দেখা যাক। ওকে, সবাই দেখতে পাচ্ছি 110, এখানে একটা দশমিক আছে, দশমিকটা বোঝা যাচ্ছে না, আশা করি তোমরা লেখার সময় ঠিক করে লিখে নিবে। এটা হবে 110.25, এই যে 110.25 এই টাকাটা, 110.25 এই টাকার উপরে 5%, তাহলে 5% করলে আমাদের লাভটা আসে 5.51 টাকা। সো আমরা দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছরে 100 টাকার 5%, দ্বিতীয় বছরে কিন্তু 100 টাকার উপরে না, দ্বিতীয় বছরে বৃদ্ধিপ্রাপ্ত এই টাকা 105 টাকা, 105 টাকার উপরে 5%। এবার তৃতীয় বছরে কিন্তু 100 টাকার উপরে না, তৃতীয় বছরে এই যে বৃদ্ধিপ্রাপ্ত টাকা 110.25, এই 110.25 এর উপরে 5%। তাহলে আমরা বুঝতে পারলাম চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত টাকার উপরে পার্সেন্টেজ হয়। তাহলে আমরা যেটা বললাম যে এই সংখ্যাটি 110.25। তাহলে আশা করি তোমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটি বুঝতে পেরেছো। আমরা এখন সরল মুনাফার ক্ষেত্রে কিছু সূত্র দেখি এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও কিছু সূত্র দেখা যাক। উল্লেখ্য যে এই সূত্রগুলি তোমরা অষ্টম শ্রেণীতে এই সূত্রগুলি তোমরা দেখেছো, সুতরাং আমি এখন এই সূত্রগুলির প্রমাণে যাচ্ছি না। অষ্টম শ্রেণীতে তোমরা এই সূত্রগুলির প্রমাণ ছিল, এই সূত্রগুলির প্রমাণ অষ্টম শ্রেণীতে ছিল, আশা করি তোমরা সেখান থেকে শিখে এসছো। তো আমরা এখন সরাসরি সূত্রটি লিখে এই সূত্রের অ্যাপ্লিকেশনে যাব। তাহলে দেখা যাক, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা বা লাভ একে আয় দিয়ে প্রকাশ করা হয়। আয় মানে আসলে ইন্টারেস্ট, আয় মানে ইন্টারেস্ট, আর ইন্টারেস্ট মানে আসলে লাভ বা মুনাফা। ব্যাংকের ভাষায় ইন্টারেস্ট, এটাকে সুদ বলা হয়, তো ওই সুদটাকে আমরা বলে থাকি মুনাফা বা লাভ। তাহলে আয় মানে হচ্ছে মুনাফা বা লাভ। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা বা লাভ আয় সমান PNR, এটা একটা সূত্র, মুনাফা বের করা সূত্র। তাহলে আয় হচ্ছে মুনাফা, পি হচ্ছে মূলধন, অর্থাৎ তুমি যে টাকাটি প্রথমে রাখবা ব্যাংকে ওই টাকাটি হবে মূলধন। এন হচ্ছে সময়, অর্থাৎ তুমি যত বছর ওই টাকাটি ব্যাংকে রাখবা ওই যে বছরটা, ওই সময়টা হচ্ছে এন। আর হচ্ছে শতকরা হার, শতকরা হার মানে ওই যে বলেছিলাম যে তারা তোমাকে কত পার্সেন্ট দিতে চাই, 5% নাকি 10% নাকি অন্য কোনো পার্সেন্ট, তারা তোমাকে কত পার্সেন্ট লাভ দিতে চায়, ওই লাভের পার্সেন্টেজটাই হচ্ছে আর, শতকরা হার। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে মূলধন দেয়া থাকবে, সময় দেয়া থাকবে, শতকরা হারও দেয়া থাকবে, সুতরাং আমরা খুব সহজেই আমরা মুনাফা আয় বের করতে পারবো। সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আয় সমান PNR। আমরা বিষয়টাকে খুব সহজভাবে চিন্তা করতে পারি। দেখো, খুবই স্বাভাবিক যে মূলধনের উপরে পার্সেন্টেজ করা হবে, তার মানে মূলধনকে গুণ করা হবে পার্সেন্টেজ দিয়ে, অর্থাৎ আর দিয়ে, P ইন্টু আর। নেক্সট, তুমি কত সময় পর টাকাটা তুলবা সেই সময়টা খুবই স্বাভাবিকভাবেই ওই পার্সেন্টেজের সাথে গুণ হবে, তার মানে মূলধনের সাথে পার্সেন্টেজ করা হলো আর দিয়ে, আর তার সাথে সময়টা গুণ করে দিলেই তুমি মোট লাভটা পেয়ে গেলা। ওকে, এবার দেখা যাক সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা সহ মূলধন বা সববৃদ্ধি মূলধন। আমরা এই সম্পর্কেও কথা বলেছি যে সববৃদ্ধি মূলধন মানে হচ্ছে যে তোমার যে মূলধন আগে ছিল ওইটার সাথে তুমি যে লাভটা পেয়েছো বা যে মুনাফাটা পেয়েছো, ওই মুনাফা সহ মূলধন যাকে বলা হয় সববৃদ্ধি মূলধন। তাহলে এটা কিভাবে বের করা যায়? এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে মূলধন প্লাস মুনাফা, অর্থাৎ তোমার যে মূলধনটা ছিল তার সাথে তুমি মুনাফাটা যোগ করে দিলেই
তুমি পেয়ে যাবা সববৃদ্ধি মূলধন। ওকে, আমরা এবার চলে যাই। তুমি এখানে এ ভাবতে পারো, ভাবতে পারো অ্যাসেট। তোমার অ্যাসেট যেটা, অ্যাসেট মানে সম্পদ। তাহলে তোমার যে মোট যে অ্যাসেটটা হলো, মোট মূলধন বৃদ্ধি পাওয়ার পর অ্যাসেট, ভাবতে পারো। ওকে, আমরা চলে যাচ্ছি এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দেখো, আমরা কিন্তু সরাসরি লিখেছি মুনাফা সম মূলধন। তার মানে আমরা কিন্তু এখানে দেখিয়েছি শুধু মুনাফার সূত্র। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু মুনাফার সূত্র দেখানো হয়নি। চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফার সূত্র সরাসরি নাই, এটা আমরা বেসিক দিয়ে বের করব। চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে সূত্রটা লেখা হয়েছে, এই সূত্রটি হচ্ছে সববৃদ্ধি মূলধনের সূত্র। এই দেখো, সববৃদ্ধি মূলধন, যেটা কিনা সরল মুনাফার ক্ষেত্রে আমরা বের করেছিলাম আমাদের বেসিক দিয়ে। হ্যাঁ, আমাদের সাধারণ চিন্তা ভাবনা দিয়ে বের করেছিলাম যে সববৃদ্ধি মূলধন কি হতে পারে। মূলধনের সাথে মুনাফাটা যোগ করলেই পাওয়া যাবে সববৃদ্ধি মূলধন, সরল মুনাফার ক্ষেত্রে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কিন্তু আগের পেজে শিখে এসেছি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটা কিন্তু সেম থাকে না, এটা কিন্তু বাড়তেই থাকে। এজন্য চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সববৃদ্ধি মূলধন বের করার একটা সূত্র আছে, সি ইকুয়াল পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। আমি আবারও বলতেছি যে এই সূত্রের প্রমাণ তোমাদের অষ্টম শ্রেণীতে ছিল। তো আশা করি তোমরা অষ্টম শ্রেণীতে এটার প্রমাণ দেখে এসছো। তো আমি আপাতত এটার প্রমাণে যাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাহলে সবাই মনে রাখো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সববৃদ্ধি মূলধনের সূত্র সি ইকুয়াল পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সরল মুনাফার ক্ষেত্রে সববৃদ্ধি মূলধন বের করব এভাবে বেসিক দিয়ে, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সববৃদ্ধি মূলধন বের করব সূত্র দিয়ে। এবার দেখা যাক, তাহলে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা বের করেছিলাম সূত্র দিয়ে, এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা বের করা যাক কিভাবে। আমরা দেখতে পাচ্ছি মুনাফা বের করতেছি আমরা আমাদের বেসিক দিয়ে। ওকে, আমাদের বেসিকটা কি? বেসিকটা হচ্ছে খুবই স্বাভাবিক, সববৃদ্ধি মূলধন থেকে তুমি যদি মূলধনটা মাইনাস করে দাও, তাহলে এই সববৃদ্ধি পাওয়া যাবে বা লাভটা পাওয়া যাবে। অর্থাৎ সববৃদ্ধি মূলধন মানে বৃদ্ধি পাওয়ার পর মোট টাকা কত হলো, তুমি সেখান থেকে মাইনাস করে দিলা তোমার আসল টাকাটা। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত টাকার সাথে তুমি যদি তোমার আসল টাকাটা মাইনাস করে দাও, তাহলে নিশ্চয়ই তুমি কতটুকু বৃদ্ধি পেলো সেটা পেয়ে যাবা। তাহলে তুমি তখন কতটুকু তোমার লাভ হলো বা মুনাফা হলো তুমি সেটা পেয়ে যাবা। তাহলে তুমি এখানে বাংলা দিয়েও বুঝতে পারো, সববৃদ্ধি মূলধন মাইনাস মূলধন। দেখো সবাই, মূলধন থেকে মূলধন মাইনাস করে দিলে থাকে সববৃদ্ধি। সববৃদ্ধি মানে কতটুকু বৃদ্ধি পেলো, আর বৃদ্ধি পাওয়া মানেই তোমার কতটুকু লাভ হলো। তাহলে সবাই বুঝতে পারলাম যে সরল মুনাফা বের করব আমরা সূত্র দিয়ে, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা বের করব আমরা আমাদের সাধারণ চিন্তা ভাবনা দিয়ে। ওকে, তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন এই বিষয়ের উপরে একটা ম্যাথ করি। এই বিষয়ের উপরে আমরা একটা ম্যাথ করা যাক। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের 31 নাম্বার ম্যাথ। আমরা জানি আজ আমরা আলোচনা করতেছি জেনারেল ম্যাথমেটিক্স এক্সারসাইজ 3.5, যা 31 নাম্বার ম্যাথ। সেখানে লেখা আছে যে 5% করে, ওকে 5% করে এখান থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি যে 5% হার মুনাফার 8,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে তারা তোমাকে 5% হারে মুনাফা দিবে বা লাভ দিবে, আর তুমি ব্যাংকে রেখেছিলা 8,000 টাকা, এবং সেটা তুমি কত বছর পর তুলবা? 3 বছর পর। 3 বছর পর জানতে চাওয়া হচ্ছে যে তোমার সরল মুনাফা কত হবে এবং তোমার চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এবং তাদের মধ্যে পার্থক্য কত। সো আমরা আগের পেজে সরল মুনাফার সূত্র শিখেছি এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা শিখেছি। তো আমরা ওই সূত্রের সাহায্যে বের করার চেষ্টা করব যে পার্থক্যটা কত হবে। তাহলে চলো দেখা যাক।
ওকে, আমরা সবাই দেখতে পাচ্ছি প্রশ্নানুসারে মূলধন পি ইকুয়াল ৮,০০০ টাকা। দেখো সবাই, তুমি ব্যাংকে রেখেছিলা ৮,০০০ টাকা। এই ৮,০০০ টাকা হচ্ছে তোমার মূলধন। তাহলে ৮,০০০ টাকা হচ্ছে মূলধন পি, যাকে পি দিয়ে প্রকাশ করা হয়। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি সময় এন ইকুয়াল ৩ বছর। সবাই দেখতে পাচ্ছি এই যে সময় এন ইকুয়াল ৩ বছর। নেক্সট মুনাফার হার যাকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি। আর মানে হচ্ছে রেট। হ্যাঁ, রেট মানে হচ্ছে হার। হ্যাঁ, তাহলে ইংরেজিতে রেট মানে হচ্ছে বাংলায় হার। মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনের মধ্যে দেয়া ছিল মুনাফার হার 5%। তাহলে আমরা 5% যেহেতু মুনাফার হার, তাহলে আমরা এখান থেকে এই যে আর এর মান 5%। 5% মানে 5/100। তাহলে এখন দেখা যাক যে আমাদের সরল মুনাফা কি হবে। আমরা সবাই জানি যে সরল মুনাফার সূত্র। তাহলে সরল মুনাফার সূত্র সবাই জানি, সরল মুনাফা I ইকুয়াল PNR। সরল মুনাফা I ইকুয়াল PNR। তাহলে আমরা মান বসাই দিই। পি এর মান ৮,০০০, এন এর মান ৩, আর আর এর মান 5/100। আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ১২০০ টাকা। তাহলে বুঝতে পারলাম যে সরল মুনাফা হবে ১২০০ টাকা। এবার দেখা যাক চক্রবৃদ্ধি মুনাফা। আমরা সবাই জানি চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু সরাসরি বের করা যায় না। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা বের করার সিস্টেমটা হবে যে এটা সরাসরি বের করা যাবে, কিন্তু সরাসরি বের করতে গেলে তোমাকে স্টেপ বাই স্টেপ, আমরা যেটা কিনা প্রথম পেজে দেখিয়েছিলাম, আমরা আজকের লেকচারে প্রথম পেজে দেখিয়েছিলাম যে চক্রবৃদ্ধি মুনাফা কি করে স্টেপ বাই স্টেপ তুমি বের করবা। ওখানে কিন্তু আমরা ৩টা বছরের ব্যাপার দেখিয়েছিলাম, আর এই ম্যাথটা তো কিন্তু ৩ বছরই আছে। সো আমরা ওভাবে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবো, কিন্তু আমরা একটা সূত্রের সাহায্যে করা যাক। সবাই দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সব বৃদ্ধি মূলধন। তার মানে এটা কিন্তু মুনাফা না, এটা হচ্ছে মুনাফা সহ মূলধন, সব বৃদ্ধি মূলধন, যার সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আমরা মান বসিয়ে দিই। পি এর মান ৮,০০০, 1 প্লাস আর এর মান 5/100, আর এই যে এন দেখতে পাচ্ছি, এন এর মান ৩ বছর। এটা ক্যালকুলেশন করলে আসে ৯,২৬১ টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সব বৃদ্ধি মূলধন হবে ৯,২৬১ টাকা। তাহলে এটা কিন্তু মুনাফা না, এটা সব বৃদ্ধি মূলধন। তাহলে শিক্ষার্থীরা বলার চেষ্টা করো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তাহলে মুনাফা আমরা বের করব কি করে। আমরা আগের পেজটাতে আমরা শিখিয়েছিলাম যে কি করে মুনাফা বের করা যায় চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। সবাই দেখো, চক্রবৃদ্ধি মুনাফা বের করার নিয়ম হচ্ছে তুমি সববৃদ্ধি মূলধন থেকে মাইনাস করবা মূলধন। সববৃদ্ধি মূলধন থেকে তুমি যদি মূলধন মাইনাস করো, তুমি পেয়ে যাবা বৃদ্ধিপ্রাপ্ত টাকা বা মুনাফা। আমরা দেখতে পাচ্ছি সববৃদ্ধি মূলধন ৯,২৬১ টাকা, আর আমার মূলধন ছিল এই যে মূলধন ছিল ৮,০০০ টাকা। তাহলে আমরা সববৃদ্ধি মূলধন থেকে মাইনাস করব মূলধন, মাইনাস করলে পাবো বৃদ্ধিপ্রাপ্ত টাকা। বৃদ্ধিপ্রাপ্ত টাকা ১২৬১। তাহলে আমরা বলতে পারি চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে ১২৬১ টাকা। তাহলে আমাদের জানতে চাওয়া হয়েছিল সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো খুবই স্বাভাবিক, চক্রবৃদ্ধি মুনাফা ১২৬১ আর সরল মুনাফা ১২০০ টাকা। তাহলে পার্থক্য কত হবে? পার্থক্যটা হবে ১২৬১ মাইনাস ১২০০। দেখা যাক সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১২৬১ মাইনাস ১২০০। এই যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য, পার্থক্য মানে এদের বিয়োগফল। তাহলে এদেরকে বিয়োগফল করলে পাওয়া যায় ৬১ টাকা। আমরা বুঝতে পারলাম পার্থক্য হবে এত। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওর যে অংশটি বুঝতে পারবে না সেই অংশটি তোমরা বারবার দেখবে, আর তোমরা লেকচারটি খাতায় লিখে নিবে, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। তাহলে আমরা এখন এই বিষয়ের উপরে তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিতে চাই। সবাই দেখতে পাচ্ছ একটি হোমওয়ার্ক।
রাইসা তার বিদ্যালয় হতে প্রাপ্ত বৃত্তি ও উপবৃত্তির মোট মোট 10,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। তাহলে কি হলো? রাইসা তার প্রাপ্ত বৃত্তির টাকা 10,000 সে 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। বার্ষিক মুনাফার হার 8%। বার্ষিক মুনাফার হার 8%। জানতে চাওয়া হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো শিক্ষার্থীরা আমরা দেখতেই পাচ্ছি যে 10,000 টাকা হচ্ছে তার মূলধন, যাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। 5 বছর যা কিনা সময়, একে আমরা এন দিয়ে প্রকাশ করি। আর মুনাফার হার 8%, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তাহলে আশা করি তোমরা আগের ম্যাথটা ফলো করে এই ম্যাথটা করতে পারবে। তো তোমরা সবাই অবশ্যই এই ম্যাথটি করবে। এখন এই ম্যাথটি করার পর তোমার আনসারটা হলো কিনা তুমি কি করে বুঝবে? তাহলে তোমার আনসারটা হলো কিনা এটা বোঝার জন্য তোমাকে আমি আনসার দিয়ে দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছ এই ম্যাথটির আনসার হচ্ছে 693.28 টাকা। তো তোমরা হোমওয়ার্কটি আগের নিয়মে করবে। আগের নিয়মে হোমওয়ার্কটি করার পর আনসারটি সবাই মিলাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা আমরা এই টপিকেরই পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করব। এই টপিকের আরো অনেক কিছু আছে, তো এই বিষয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। তো তোমরা ততক্ষণ ওয়েট করবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।